নির্বাচনের ইতিহাস তো নির্মম। সরাসরি বাধার সম্মুখীন আমি নিজে হয়েছি। নির্বাচনী পরিবেশটা আপনি কেমন দেখছেন? এটার দায়িত্ব তো প্রশাসনের। আগে যেহেতু জনপ্রতিনিধিত্ব করেননি, ওটা আবার আপনাকে পিছিয়ে রাখছে কিনা? আমি জনপ্রতিনিধি পূর্বে না থাকলেও আমি জনবিচ্ছিন্ন ছিলাম না। অনেকে আওয়ামী ভোটারদেরকেও টার্গেট করছেন। গোটা কোচই আমাদের বলতেন। এই সৌহার্দ্যটা কি মাঠ পর্যায়ে আছে বলে মনে করেন? হঠাৎ করে কেউ তার চরিত্র পরিবর্তন করতে পারে না। এখানে একদল ক্ষমতায় আসলে আরেকদল বাড়িতে থাকতে পারে না। আমরা কথা দিচ্ছি, আমি শুধু আমার দলের লোকদেরকে নিয়ে কোচর বিনির্মাণ করব না। নির্বাচন কি সুষ্ঠু হবে? নির্বাচন শুধু সুষ্ঠু না, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য এরকম একটি নির্বাচন এ সরকার উপহার দিবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমার সাথে আজকে আছেন চাঁদপুরের অন্যতম আলোচিত আসন চাঁদপুর 1-এর 11 দলীয় জোট সমর্থিত জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি। আমরা আজকে নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে ওনার সাথে কথা বলব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো। কেমন চলছে আপনার প্রচারণা? বিশেষত কচুয়ার যে সীমানা, কতটুকু শেষ করলেন, কতটুকু অবশিষ্ট আছে এই প্রচারণার অংশে? আলহামদুলিল্লাহ, নির্বাচনী পথ চলায় শুরু থেকে পর্যন্ত আমি আমার প্রিয় কোচবাসীর কাছে আমার সাধ্যমতো যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যতই যাচ্ছি ততই তাদের সাথে আরও যাওয়ার যে লোভ তৈরি হয়েছে, এটা আসলে কখনো শেষ হয়েছে এটা বলা যাবে না। বর্তমান গণসংযোগের এই 22 তারিখ থেকে শুরু হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এসেছি যে এলাকাগুলো এখনও ওভাবে যাওয়া হয়নি, কিছুটা গ্যাপ রয়েছে, ওটাকে প্রাধান্য দিয়ে এখন গণসংযোগটা ওভাবে চালাচ্ছে। যেহেতু এই আসনে 12টা ইউনিয়ন আমরা জানি, কয়টা ইউনিয়নে আপনি এই পর্যন্ত আপনার গণসংযোগ শেষ করেছেন? 22 তারিখের পর থেকে জি। 8টি ইউনিয়ন আমরা শেষ করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নির্বাচনী পরিবেশটা আপনি কেমন দেখছেন? যদি বলি যে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, সেটা কীরকম অনুভব করছেন? বাংলাদেশের নির্বাচনের ইতিহাস তো নির্মম। সে তুলনায় বর্তমান নির্বাচন পরিবেশটা আগের যে কোনো সময়ের তুলনায় মোটামুটি ভালো বলা চলে। আর আমার নির্বাচনী পথ চলার শুরু থেকে এ পর্যন্ত বহুবার সরাসরি বাধার সম্মুখীন আমি নিজে হয়েছি, যেটা অনলাইনের সুবাদে গোটা দেশবাসী জেনেছে। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বুঝি, যা বুঝায়, এটার দায়িত্ব তো প্রশাসনের। আশা করছি প্রশাসনের ব্যত্যয় ঘটাবেন না। প্রশাসনের উপর আমি আস্থা রাখতে চাই। আশা করছি প্রশাসন অতীত ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং তারা জনগণের কাছে নিন্দনীয় হবেন না। আপনার প্রার্থী হিসেবে কেমনটা অনুভব করছেন এই পর্যন্ত? এ পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিবেশ আমি ভালোই মনে করছি। যদি বলি যে এই যে আপনি গণসংযোগ করছেন, গ্রামে বাজারে যাচ্ছেন, পথে প্রান্তরে ছুটে চলছেন, এই যে মানুষের সাথে মিশছেন, কচুয়ার মানুষের এই যে ম্যাস পিপল, তারা খুব বেশি কোন জিনিসটা আপনার কাছে প্রত্যাশা করতেছে একজন প্রার্থী হিসাবে, বা বিগত দিনের থেকে এই যে সময়টা এসে মানুষের প্রত্যাশার মধ্যে কোনো পরিবর্তন খুঁজে পান? হ্যাঁ, পরিবর্তনটা ব্যাপক হয়েছে। চিন্তার জগতে একটা বিপ্লব ঘটেছে গোটা বাংলাদেশের। আমার প্রিয় কোচও তার থেকে আলাদা না। কোচবাসীর প্রত্যাশার বর্তমান জায়গাটা হলো কোচুয়ার 4.5 লক্ষ মানুষ শান্তিতে বসবাস করতে চায়। একটি নিরাপদ কোচো তারা রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা করে। আমার কাছে মনে হয়েছে গণসংযোগে প্রতিটি মানুষের কাছে কথা বলার সুযোগ না হলেও অনেক মানুষের সাথে কথা বলেছি, তাদের ফালস বোঝার চেষ্টা করেছি। একটি নিরাপদ কোচো যদি আমরা বিনির্মাণ করতে পারি, মানুষের এর থেকে বেশি প্রত্যাশা তেমন কিছু নেই। মানুষ আপনার কাছে অ্যাকুরেটলি স্পেসিফিকলি কিছু একটা চাচ্ছে, স্বাভাবিক আমাদের শিক্ষার উন্নয়ন হওয়া লাগবে, আমাদের নিরাপত্তা, এরকম বিশেষ করে খুব বেশি চাচ্ছে এরকম কোন একটা জিনিস? ধন্যবাদ আপনাকে। যেটি একটু আগে বললাম, গোটা কচুয়ার সব মানুষেরই বড় প্রত্যাশাটা হলো তারা নিরাপদ থাকবেন। যারা সরকারে আসবেন, বিরোধী দল তাদের কাছে অনিরাপদ হবেন এটা তারা প্রত্যাশা করেন না, বরং কচুয়ার সব মানুষ নিরাপদ থাকবেন এটা তাদের কাছে প্রত্যাশা।
আপনি ভালো বলেন, একজন ভালো বক্তা, এটা স্বাভাবিকভাবেই বাংলাদেশে অনেক মানুষ জানে। এই জিনিসটা কি আপনাকে নির্বাচনী মাঠে কোনো রকম অ্যাডভান্টেজ দিচ্ছে কিনা? দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো, আপনি যেমন ভালো বক্তা, এটা আপনাকে কোনো রকম সুবিধা দিতে পারে। আরেক পাশে আপনি কিন্তু জনপ্রতিনিধিত্ব এর আগে করেননি। এই জিনিসটা আবার আপনাকে পিছিয়ে রাখছে কিনা? কারণ আপনার মূল প্রতিদ্বন্দ্বী বলি বা প্রতিযোগী বলি ডক্টর মিলন সাহেব, উনি কিন্তু সাবেক কয়েকবার এমপি ছিলেন। তো এই দুইটা জিনিস কিভাবে ব্যাখ্যা করবেন? একটা হলো বক্তা হিসাবে অ্যাডভান্টেজ পাচ্ছেন, আরেকটা হলো আগে যেহেতু জনপ্রতিনিধিত্ব করেননি, ওটা আবার আপনাকে পিছিয়ে রাখছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি জনপ্রতিনিধি পূর্বে না থাকলেও আমি জনবিচ্ছিন্ন ছিলাম না। গ্রামে আমার জন্ম, গ্রামে আমার বেড়ে ওঠা। আমি সামাজিক কাজে জড়িত ছিলাম দীর্ঘ জীবন। আমি ভালো বলতে পারি কিনা, ভালো বক্তা কিনা সেটা তো আমি জানি না, তবে আমি মানুষকে খুব ভালোবাসি। কোচুয়ার মানুষ আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, যেটা আমি অনুভব করি তিল তিলে, এবং সে প্রত্যাশাটা আমার কোচুয়াবাসীর কাছে এবং কোচুয়াবাসী আমার কাছে যা আমার অনুভূতিতে এসেছে, কে পিছিয়ে পড়েছে কে অগ্রগামী হয়েছে বিষয়টা আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় মানুষের ভালোবাসা কে কতটুকু অর্জন করতে পেরেছে, কে মানুষের হৃদয়ে আস্থার জায়গা অর্জন করতে পেরেছে। 3.5 লাখের উপর ভোটার কচুয়ায়। আমি যদি বিশেষ করে জানতে চাই, এই পুরো কচুয়াতে এমন কোনো ভোট ব্যাংক, গোষ্ঠী, এরিয়া আপনারা কি ডিটেক্ট করতে পেরেছেন যে ওটা আপনাদের ভোট ব্যাংক, ওই গোষ্ঠীটা, সেটা হতে পারে সংখ্যালঘু ইস্যু, মানে এদের ভোটটা আপনারা বেশি পাবেন বা ওই এরিয়ার ভোটটা আপনারা বেশি পেতে পারেন, এরকম কি কোনো আইডিয়া হয়েছে? ইসলামী ভোট ব্যাংকেরও একটা বিষয় আছে। আবার ইদানিং আমরা নতুন করে দেখছি অনেকে আওয়ামী ভোটারদেরকেও টার্গেট করছেন। আপনাদের কোনো মানে কমফোর্ট জোন বা কমফোর্ট এরিয়াকে আপনারা ডিটেক্ট করতে পেরেছেন? কচুয়ার 3.5 লক্ষ ভোটার, সম্মানিত ভোটার যারা আছেন, ভাই বন্ধু যারা আছেন, ওনারা সকলেই আমাদের ভোট ব্যাংক। নির্ধারিত কোনো এরিয়া এরকম আমাদের ভোট ব্যাংক আলাদাভাবে বলার সুযোগ নেই, গোটা কচুয়াই আমাদের ভোট ব্যাংক। আমরা কচুয়ার সব ঘরানার ওলামায়ে কেরামের সমর্থন এবং দোয়া পাচ্ছি। আমরা সনাতন ধর্মাবলম্বী দাদা এবং দিদিদের অকুণ্ঠ সমর্থন পাচ্ছি, এবং দলমত নির্বিশেষে সকল দলের মানুষ আমাকে দোয়া এবং সমর্থন করছে। আমাদের কচুয়া সুন্নি জমাতের ভাইদের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে, তাদের দোয়া এবং সমর্থন আমি পাচ্ছি। সুতরাং এই ব্যাখ্যায় আলাদাভাবে বলার সুযোগ নেই যে এরাই আমার ভোট ব্যাংক, বরং গোটা কচুয়াই আমার ভোট ব্যাংক, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনি কচুয়ায় যদি নির্বাচিত হন, প্রাধান্য দিয়ে 3টি কাজ করবেন, একদম প্রায়োরিটি লিস্টে রেখে, এরকম 3টি কাজ যদি বলেন। কচুয়াতে আল্লাহ পাকের মেহেরবানিতে জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম যে বিষয়টি আমি প্রাধান্য দেব সে বিষয়টি হচ্ছে গোটা কচুয়ার 4.5 লক্ষ মানুষের জন্য একটি নিরাপদ কচুয়া, স্বস্তির কচুয়া বিনির্মাণ করব ইনশাআল্লাহ, যাতে করে কোনো রাজনীতিবিদদের প্রতি কোনো অশ্রদ্ধা ভাব তৈরি না হয়। এরকম একটি সুন্দর, সবার জন্য নিরাপদ কচুয়া বিনির্মাণ হবে আমার প্রথম প্রায়োরিটি। দ্বিতীয়ত যে বিষয়টি আমি প্রাধান্য দিতে চাই, কচুয়াতে অসংখ্য যুবক রয়েছেন যারা কর্মসংস্থান পাচ্ছেন না। এই যুবক বন্ধুদের জন্য এটি কর্মসংস্থানের উদ্যোগ আমরা নিতে চাই। তৃতীয়ত, কচুয়ার গ্রামীণ জনপদ বর্তমানে দুর্বিষহ অবস্থায়, এটা মানুষের দৈনন্দিন জীবনে খুব কষ্টদায়ক একটি বিষয়। আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি নির্বাচিত হতে পারি, আমরা গ্রামীণ জনপদকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সংস্কার করব ইনশাআল্লাহ। দেশের বেশ কিছু জায়গায় যদিও আমরা ভিন্ন পরিস্থিতি দেখি, যেমন গতকালকে আমরা দেখতে পেয়েছি একজন খুনের শিকার হয়েছেন, কিন্তু তারপরও আপনাদের মধ্যে আমরা সৌহার্দ্যের একটা ভিডিও সোশ্যাল মাধ্যমে দেখেছি, আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী বলি।
এই সৌহার্দ্যটা কি মাঠ পর্যায়ে আছে বলে মনে করেন? আর যদি থাকে সেটা সামনেও থাকবে নাকি ঝুঁকি অনুভব করেন? আমি ব্যক্তি মুহাদ্দিস আবু নসর আশরাফি এ সৌহার্দ্যপূর্ণ পরিবেশের উদাহরণ এই প্রথম দেই নেই। আমার ছোটবেলা থেকে পর্যন্ত আমি সকল ঘরানার, সকল দলের, সকল মতের মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ পরিবেশে চলাফেরা করা মানুষ। হঠাৎ করে কেউ তার চরিত্র পরিবর্তন করতে পারে না। আপনারা যা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, এটা আবার একদিনের অর্জন নয়, এটা আবার দীর্ঘদিনের অর্জন। আপনাদের এই যে পারস্পরিক দুইজন প্রার্থীর মধ্যে যে সৌহার্দ্য, এটা কি মাঠ পর্যায়েও আছে? স্বাভাবিকভাবে যখন দুইজন প্রার্থীর মাঝে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয় বা এটা দৃশ্যমান হয়, কর্মীরা সেটা অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। আমি আশা করছি মাঠ পর্যায়ের উভয় দলের কর্মীরা এটাকে ফলো করবেন। যদি কেউ ফলো না করেন তাহলে তিনি সেই ব্যক্তি এবং সেই দলের অনুসারী আদর্শিক কর্মী, এটা আমরা মনে করার কোনো সুযোগ নেই। কচুয়াতে প্রতিহিংসার রাজনীতিটা আমরা যদি বাংলাদেশের অন্যান্য উপজেলাগুলোর থেকে কম্পেয়ার করি তাহলে একটু বেশি। এখানে একদল ক্ষমতায় আসলে আরেক দল বাড়িতে থাকতে পারে না। এই সংস্কৃতির কোনো পরিবর্তন হবে বলে মনে করেন ফিউচারে? আপনারা যদি জিতেন তাহলে এই সংস্কৃতির কি পরিবর্তন দেখব? প্রতিহিংসাটা কমে যাবে? ধন্যবাদ আপনাকে। আমি খুব আস্থার সাথে বলতে চাই, যেটা আমি আপনার একটি প্রশ্নের জবাবে শুরুতে বলেছিলাম, আমার যে 3টি কাজ প্রাধান্য পাবে তার মাঝে প্রথমটি। আপনি যা বলেছেন সত্য বলেছেন। কচুয়াতে দীর্ঘদিন পর্যন্ত এই সংস্কৃতি চলমান ছিল। একদল ক্ষমতায় আসলে আরেক দল বাড়িতে ঘুমাতে পারে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের জন্য লজ্জাজনক। আমরা ইনশাল্লাহ এই বস্তা পচা রাজনীতির কবর রচনা করব ইনশাল্লাহ। এবং আমি খুব আস্থার সাথে কচুয়ার সকল দল এবং মতের মানুষকে বলতে চাই, আমরা যদি নির্বাচিত হই আপনাদের ভোটে, আল্লাহর মেহরবানিতে ইনশাআল্লাহ কচুয়াতে সকল দলের, সকল মতের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন, নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। আমি যদি নির্বাচিত হতে পারি, আমরা কথা দিচ্ছি, আমি শুধু আমার দলের লোকদেরকে নিয়ে কচুয়ার বিনির্মাণ করব না, বরং সকল দলের যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে তাদের সকলের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ কচুয়া বিনির্মাণ করবে ইনশাআল্লাহ, যেখানে সকল দলের যোগ্য মানুষেরা সেখানে অংশগ্রহণ করবেন। সামাজিক কাজে, ধর্মীয় কাজে, সামগ্রিক সকল কাজে তাদের অংশগ্রহণ থাকবে। এমন একটি কচুয়ার স্বপ্ন কচুয়াবাসী যেমন দেখে, আমিও ঠিক তেমনই দেখি। আমরা আশা করছি আমরা একটি ঐক্যবদ্ধ কচুয়া বিনির্মাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কচুয়াতে মোট প্রার্থী আছে 6 জন। তাদের মধ্যে থেকে যদি একদম বিশেষ করে বলি যে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী, যাকে নিয়ে চরম আলোচনা বা আপনাদের মধ্যে প্রতিযোগিতাটা দেখা যাচ্ছে দৃশ্যমান, সেই ডক্টর মিলনকে আপনি উনি আপনার কাছে কেমন? যদি আপনার মতো করে মূল্যায়ন করতে বলি তাহলে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি ওনাকে ভালো জানি। আমি আশা করি উনি যদি নির্বাচিত হন জনগণের ভোটে, আমি ওনাকে সহযোগিতা করব ইনশাল্লাহ। আর আমি যদি জনগণের ভোটে আল্লাহর মেহরবানিতে নির্বাচিত হই, ওনার কাছ থেকে আমি সে প্রত্যাশাই করি। সর্বশেষ প্রশ্ন, নির্বাচন কি সুষ্ঠু হবে? কি মনে করেন? গোটা দেশবাসীর প্রত্যাশা। আপনি তো দেশবাসী থেকে আলাদা না, এর জবাব আপনার কাছেও নিশ্চয় রয়েছে। নির্বাচন শুধু সুষ্ঠু নয়, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য, এরকম একটি নির্বাচন এই সরকার উপহার দিবেন, এটা সকলের প্রত্যাশা। আমরা এই পর্যন্ত আস্থা রাখতে চাই সরকারের উপরে। আমরা আশা করি সরকার একটি উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। আপনার জন্য ধন্যবাদ।